প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কমার্স ক্লাসরুমে আমি সোহেল রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে যে সাবজেক্টটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো এইচএসসিদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আর যে অঙ্কটি আমি এখন আপনাদেরকে করাবো, এই অঙ্কটি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডে 2018 সালে এসেছে। এটি 1 নম্বর প্রশ্ন। তো চলুন অঙ্কটি আগে পড়ে আসি। অঙ্কে কি বলা হচ্ছে, 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কোয়ালিটি ট্রেডার্সের রেয়ামিল নিম্নরূপ। কোয়ালিটি ট্রেডার্স রেয়ামিল 31 ডিসেম্বর 2017। তো রেয়ামিলটা কী দেওয়া আছে সেটা আমরা অঙ্ক করার সময় পড়বো। এরপরে কিছু সমন্বয় দেওয়া আছে। নিচেই আমাদের করণীয় তো বলা হয়েছে মোট সেবা আয় গণনা সহ নির্ণয় করো। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। বছরের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো এইগুলো আমাদের প্রস্তুত করতে হবে। তো এইগুলো প্রস্তুত করতে হলে আগে আমাদের এই যে রেয়ামিল এবং কিছু সমন্বয় দেওয়া আছে, এই সমন্বয়ের আগে আমরা সমন্বয় জাবেদা করে নেব। তো সমন্বয় জাবেদার মাধ্যমে যদি আপনি অঙ্কটা সমাধান করেন তো আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রথমে একটু হয়তো আপনার জন্য কষ্ট হতে পারে, তো আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার জন্য এটা আরও সহজ করে দেবো। তো আপনারা যেটি করবেন যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে অবশ্যই আপনি সেটা সহজে পেয়ে যাবেন। তো চলুন কথা নাই, আমরা আগে সমন্বয় জাবেদাটি করে আসি। সমন্বয় জাবেদা যেখানে 4টি সমন্বয় জাবেদা আছে এগুলো করি। তো 1 নম্বরে দেখেন, সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা এখনও পাওয়া যায়নি। তার মানে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। তো এইটার যে একটা নিয়ম আছে, সমন্বয় জাবেদার নিয়ম আছে, তো আমি সেই নিয়মটা এখন আপনাদেরকে শেখাবো না। আমি আগের ভিডিওতে আগে আমি সমন্বয় জাবেদার একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নিন। সেখানে আমি সমন্বয় জাবেদার নিয়ম সম্পর্কে, সমন্বয় জাবেদার যাবতীয় নিয়ম দিয়ে আমি ভিডিও করেছি। তো সামনে যদি আরও সুযোগ পাই এরকম ভিডিও আমি আরও করব। এরপরে দেখেন 2 নম্বর সমন্বয়ে বলা হয়েছে যে ভাড়া 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। তো অঙ্কে আমার দেখেন ভাড়া দেওয়া আছে 36,000 টাকা। তো এই ভাড়াটা ছিল 3 বছরের জন্য। তো আমরা অঙ্ক করছি এটা 1 বছরের জন্য। আর আমরা সাধারণত এই আর্থিক বিবরণীতে আমরা 1 বছরের অঙ্কই করে থাকি। তো 1 বছরের অঙ্ক যদি করে থাকি তাহলে আমরা 3 বছরের ভাড়া প্রদান করা হয়েছে, তার মানে 2 বছরের কি অগ্রিম, কিন্তু লেখা রয়েছে খরচ বলে। তার মানে এটারও আমাদের সমন্বয় জাবেদা করতে হবে। তার মানে আমাদের লিখতে হবে অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। টাকা হবে দেখেন 3 বছরের জন্য 36,000। আমরা অগ্রিম করছি কয় বছরের? 2 বছরের। যেহেতু আমার 1 বছরের অঙ্ক, তার মানে সামনে আর অগ্রিম থাকছে 2 বছর। আর যেহেতু ভাড়া দেওয়া আছে 3 বছরের, তার মানে 2 বছর এখন অগ্রিম থাকছে। 1 বছর যেহেতু আমার খরচ হয়ে গেল, তো সেই 1 বছরের জন্য আমার হবে এখানে 24,000 টাকা। এরপরে দেখেন অনপরিচিত সেবায় 3,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মানে আগে যে অনপরিচিত সেবা আয় ছিল সেটা এখন কি হয়ে গেল? আয় হয়ে গেল। তার মানে এই অনপরিচিত সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট। টাকা হবে 3,000 টাকা, অর্থাৎ যেটা আমাদের এখন আয় হয়ে গেল এটা। এরপরে দেখেন 4 নম্বরে বলা হয়েছে হিসাবকাল শেষে 2,000 টাকার সাপ্লাইজ অবহিত রয়েছে। তার মানে আমাদের সাপ্লাইজ দেখেন 7,000 টাকা ছিল, সম্পদ হিসেবেই ছিল। সেই সম্পদের মধ্যে থেকে বছর শেষে আমাদের আর 2,000 টাকা সাপ্লাইজ হিসেবে থাকবে। তার মানে বাকি যে 5,000 টাকা আমাদের খরচ হয়ে গেল সাপ্লাইজ, সেই খরচের জাবেদা আমরা করব। তার মানে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। টাকা হবে 5,000। এই 4টা সমন্বয় জাবেদার নিয়েই আমরা আজকের এই 3টা ক খ গ করব। তো আমাদের এখানে প্রথমে দেখেন বলা হয়েছে মোট সেবায় গণনা সহ নির্ণয় করো। তো আমি ছকটা আগেই কেটে রেখেছি একটু সময় বাঁচানোর জন্য। এটা সাধারণ ছক হবে, সেবায় গণনা সহ নির্ণয়, আমাদের বিবরণ টাকা। তো আমাদের মোট সেবা আয় নির্ণয় করতে বলেছে। তো আমাদের দেখেন অঙ্কে সেবা আয় দেওয়া আছে আমাদের 80,000 টাকা। তো আমরা সেটা আগে লাগবো সেবা আয় বলে, সেবা আয়। তো আমরা সেই সেবায় আমাদের এখানে 80,000 টাকা আমরা লিখি। এরপরে দেখেন আমাদের যে এই যে আমরা এতক্ষণে যে সমন্বয় আমাদের দেওয়া আছে, যে সমন্বয় জাবেদা আমি করলাম, সেই সমন্বয়ের ভিতরে দেখেন সেবা আয় ডেবিট অথবা ক্রেডিট হয়েছে কোন কোন জাবেদায়, সেখান থেকেই আমি এখানে আনবো। তো এখানে দেখেন আমাদের প্রথম জাবেদায় প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। তো সেবা আয় এখানে ক্রেডিট হয়েছে, তার মানে এই সেবা আয়টা ক্রেডিট আইটেমই। দেখেন রেয়ামিলেও ক্রেডিট দিকে দেওয়া আছে সেবা আয় বলে, আবার নতুন করে জার্নালেও দেখেন ক্রেডিট হয়েছে, তার মানে কি সেবা আয় বেড়েছে। তো এটা যদি আমি সাধারণ
এমনভাবে বুঝি তাহলে এইভাবে যে সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা এখনও পাওয়া যায়নি, তার মানে এটা নতুন একটা আয়। তো আমার অত দরকার নেই, আমি সবসময় যেটা ক্লিয়ার বুঝি সেটা হচ্ছে জার্নাল করব, সমন্বয় জাবেদা করব, করে সেখান থেকে নিয়ে আসবো। তো যেহেতু এখানে সেবা আয় ক্রেডিট হয়েছে, তার মানে কি সেবা আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সেটা আমরা জানি, তাই আমরা এখানে লিখবো যোগ অলিখিত সেবা আয় বা নতুন সেবায় যা লেখেন অলিখিত সেবা আয় বলে, যেহেতু এটা এখনও লেখা হয়নি অলিখিত সেবা আয়। তো অলিখিত সেবা আয় আপনার এখানে কত 15,000 টাকা, এটা আমরা যোগ করব, যোগ করে আমাদের এখানে হবে 95,000 টাকা। এরপরে দেখেন আমাদের আরও কোনো সেবায় আছে কিনা দেখেন, আমরা 3 নাম্বার সমন্বয় যেটা যে অনুপরিচিত সেবায় 3,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে আগে অনুপরিচিত ছিল এখন সেটা কি হয়ে গেল আয় হয়ে গেল। আর জার্নালেও দেখেন সেবা আয় বলে আমরা ক্রেডিট করেছি, আর আয় ক্রেডিট হয় কখন যদি বৃদ্ধি পায়, তার মানে এটাও আমাদের কি হবে যোগ হবে। তো যোগ আমরা এখানে লিখবো অনুপরিচিত সেবা আয় অর্জিত হয়েছে, অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে, বা অনুপরিচিত সেবায়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যে কোনোটা লিখলেই হবে। এখানে 3,000 টাকা, আর এইটা আমাদের যোগ করে হবে কত 98,000 টাকা। তার মানে আমাদের এখানে মূল অঙ্ক আমাদের মোট সেবা আয় হলো 98,000 টাকা। তো এটাই ছিল আমাদের ক। এরপরে আমরা খ করব। দেখেন আমাদের খর জন্য একটি আমাদের বিষাদায় বিবরণী করতে বলা হয়েছে, 31 ডিসেম্বর বিষাদায় বিবরণী। তো মনে রাখবেন বিষাদায় বিবরণীর এখানে দেখেন কোয়ালিটি ট্রেডার্স বিষাদায় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এখানে দেখেন সমাপ্ত বছরের জন্য লেখা হয়েছে, সমাপ্ত বছর বলতে বোঝায় যে 2017 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যত আয় এবং ব্যয় আছে সবই কিন্তু এই বিষাদায় বিবরণীতে আসবে। তো আরেকটি কথা, মূল কথা মনে রাখতে হবে যে বিষাদায় বিবরণীতে সর্বদা কি কি অন্তর্ভুক্ত হয়। মনে রাখবেন এই বছরে অর্থাৎ যে বছরের অঙ্ক আমরা করছি সেই বছরের আয় এবং ব্যয়, এই অর্থাৎ আয় এবং খরচ, এই দুইটা জিনিস ছাড়া এখানে আর কোনো আইটেম আসবে না। তো এখানে আমরা তাহলে শুরু করি। প্রথমে আমাদের যেহেতু এটা দেখতে হবে যে এটা কেনা বেচামূলক ব্যবসা, সেবামূলক না উৎপাদন, এটা সেবামূলক। কি করে বুঝবো আমরা সেটা, যে দেখেন সেবা আয় বলে দেওয়া আছে, তার মানে এটা সেবামূলক ব্যবসা। তার মানে আমাদের প্রথমে আগে আয়সমূহ বলে আমরা লিখবো আয়সমূহ। তো এখানেও তাই দেখেন আমাদের র্যামিল দেওয়া আছে এবং পাশের সমন্বয় দেওয়া আছে, এই দুইটা মিলেই কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করব। তো আমাদের এখানে আয়সমূহ আমাদের প্রথমে আছে সেবা আয়। তো আমাদের সেই সেবা আয় আমাদের এখানে কিন্তু টোটাল আমরা ক নাম্বারে বের করেছি, আমরা সেটা এখানে নিয়ে আসবো। তো আমাদের মোট সেবা আয় যদি আমরা ওইটা না করতাম তাহলে ওই একইভাবে আমরা এখানে দেখাতাম। তো মোট সেবা আয় আমরা এখানে ব্র্যাকেটে লিখবো ক হতে প্রাপ্ত। তো ক হতে প্রাপ্ত আমাদের এখানে কত 98,000 টাকা। আমরা দ্বিতীয় টাকার ঘরে লাগবো, কারণ আমাদের অন্যান্য আরও আয় থাকতে পারে। তো এবার আমরা সেটা পরীক্ষা করব অঙ্কের মধ্য থেকে। দেখেন অফিস সরঞ্জাম, সাপ্লাইজ, ভাড়া, নগদ তহবিল, মূলধন, অনুপরিচিত সেবায় যেটা চলে গেল। এরপরে কমিশন আয়। তো এই কমিশন আয়টা আমরা এখানে আয় হিসাবে আমরা লিখবো কমিশন আয়। তো আমাদের এখানে কমিশন আয় কত, এখানে কমিশন আয় আমাদের এখানে লিখবো। তো আমাদের এখানে আর কোনো আয় আছে কিনা আমরা একটু দেখি, না এখানেও আমাদের আর কোনো আয় নেই। এই অনুপরিচিত সেবা এটাও চলে গেছে, আমাদের আর কোনো আয় নেই। এবার আমরা এই আয়টা যোগ করে আমরা এই যে তৃতীয় টাকার ঘরে অর্থাৎ 1,18,000 টাকা হবে, এইটা আমরা তৃতীয় টাকার ঘরে লিখলাম। এটা আমাদের হলো মোট আয়। দেখেন আমাদের ক নাম্বারে বলেছিল মোট সেবা আয়, আর এখানে কিন্তু আমরা আগে মোট আয় নির্ণয় করলাম, তাই কমিশন আয়টা এখানে আমাদের আসলো। এরপরে আমরা মানে এখান থেকে আমরা বাদ দেব, সেটা হলো ব্যয়সমূহ। তো আমাদের এখানে ব্যয়সমূহ আমাদের মানে খরচসমূহ কি কি আছে সেটা আমরা একটু পর্যায়ক্রমিক আমরা অঙ্ক করব। প্রথমে দেখেন অফিস সরঞ্জাম, এটা সম্পদ, সাপ্লাই সম্পদ, ভাড়া কিন্তু এটা খরচ। তো আমরা এখানে সেই ভাড়াটা আগে লাগবো, আমাদের এখানে ভাড়া খেয়াল করেন। তবে দেখেন ভাড়ার সাথে আমাদের সমন্বয়ে কাজ আছে, তাই আমরা এখানে প্রথম টাকার ঘরে লিখলাম আমাদের ভাড়া 36,000। দেখেন আমরা যে আগে জার্নাল করেছিলাম সেখানে দেখেন ভাড়া ক্রেডিট হয়েছে, হ্যাঁ 2 নম্বর সমন্বয়ে দেখেন ভাড়া ক্রেডিট হয়েছে, যেহেতু ভাড়া 2 বছরের জন্য 3 বছরের জন্য দেওয়া হয়েছিল। তো আমাদের এই যে ভাড়া এখানে ক্রেডিট করা হয়েছে, মনে রাখবেন ভাড়া কিন্তু খরচ। দেখেন খরচ যদি বাড়ে ডেবিট হয়, আর যেহেতু খরচ দেখেন ভাড়া ডেবিট দিকেই আসে, আর খরচ যদি কমে তাহলে ক্রেডিট হয়। তার মানে নিশ্চয়ই যে ভাড়া ক্রেডিট হয়েছে এখানে, এইটার ফলে আমার ভাড়া কী হয়েছে কমেছে। তার মানে আমরা এখানে বাদ অগ্রিম ভাড়া, যেহেতু আমরা অগ্রিম ভাড়া যে কারণে এটা আমাদের কমছে, তাই আমরা এখানে অগ্রিম ভাড়া বলে বাদ দেব।
কারণ দেখেন এই ভাড়া ছিল 3 বছরে 36,000, যার ভিতরে 2 বছর এখনও অগ্রিম আছে, আর অগ্রিমটা তো আমার খরচ না, তাই সেই অগ্রিমটা আমার এখানে 24,000 টাকা কী করবো আমরা এখানে বাদ দেবো। আর সেটা বুঝবোই দেখেন ভাড়া ক্রেডিট হওয়ার কারণেই, তাই আমরা এখানে অগ্রিম ভাড়া বলে আমরা এখানে বাদ দেবো। তার মানে আমাদের এখানে আসে কত 12,000 টাকা, যেটা আমার 1 বছরের, আর সেই 1 বছরেরটা আমার এখন কি খরচ হলো। নগদ তহবিল আসবে না, মূলধন আসবে না, অনুপরিচিত সেবায় আসবে না, সেবায় আসবে না, কমিশন আসবে না, বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন আসবে। তো আমাদের এখানে বিজ্ঞাপন সম্পর্কে কোনো কথা বলা নেই, তাই আমরা এখানে বিজ্ঞাপন সরাসরি দ্বিতীয় টাকার ঘরে লিখব। বিজ্ঞাপন আমাদের এখানে আছে হলো 24,000 টাকা, আমরা সেই বিজ্ঞাপন 24,000 টাকাই লিখব দ্বিতীয় টাকার ঘরে। এরপরে দেখেন বেতন, তো বেতন দেখেন বেতন সম্পর্কেও আমাদের কোনো কথা বলা নেই, বেতন আমাদের এখানে 48,000 টাকা, এটাও আমরা দ্বিতীয় টাকার ঘরে লিখব। এরপরে দেখেন পুঞ্জীভূত অপচয়, এটা যাবে না, প্রাপ্য হিসাব যাবে না। তো আমাদের এখানে আর কোনো আইটেম আমাদের এই রেয়া মিল থেকে আসবে না, তবে আমরা এখানে যে সমন্বয়গুলো বসাইছিলাম সেটা আমরা একটু চেক করব, সেটা আমরা এখান থেকেও চেক করতে পারি, আর আমি যে সমন্বয় জাবেদা দিয়েছি সেখান থেকেও চেক করতে পারি। একটু চেক করি। প্রাপ্য হিসাব এটা সম্পদ, সেবা এটা আয়, অগ্রিম ভাড়া এটা সম্পদ, ভাড়া এটা খরচ, অনুপরিচিত সেবায় ভাড়া যেহেতু চলে গেছে, অনুপরিচিত সেবায় এটা আমার দায় যেটা কমেছে, আর সেবায় এটা আমার আয়, সাপ্লাইজ খরচ, দেখেন নতুন একটা খরচ আমরা এখানেই পেয়েছি। হ্যাঁ, এইটা আমাদের এখানে সাপ্লাইজ খরচ বলে আমরা লিখব। তো আমরা সেটা আমি বুঝাবো আরও আপনাদের। সাপ্লাইজ খরচ, তো খরচ কত আমাদের এখানে, সাপ্লাইজ খরচ হয়েছে 5,000 টাকা। তো সেই 5,000 টাকা আমি কিভাবে দেখাবো, দেখেন আমি সাপ্লাইজ খরচ আমাদের এখানে দেখেন বলা হয়েছে কি, যে হিসাবকাল শেষে 2,000 টাকার সাপ্লাইজ অবহিত রয়েছে। তো সাপ্লাইজ ছিল কত 7,000 টাকা। তাহলে আমি এখানে যদি একটু ব্র্যাকেট দিয়ে দেখাই তাহলে আর একটু সুন্দর হবে, যে সাপ্লাই ছিল 7,000, তার ভিতর থেকে আমার আর হাতে আছে 2,000, তার মানে খরচ হয়েছে এখানে কত 5,000। আর তাছাড়াও দেখেন আমি যখন জার্নাল দিয়েছি অর্থাৎ জাবেদা করেছি তখন সাপ্লাইজ খরচ 5,000 টাকা লিখেছি, তার মানে আমি সাপ্লাইজ খরচ বলে একবারে 5,000 টাকা লিখলেও হতো। তো এটা ছিল আমাদের হলো যে ব্যয়সমূহ। তো আর কোনো ব্যয় আমাদের এখানে নেই। তারপর আমরা একটু চেক করব রেয়া মিল এবং সমন্বয়, তো আমার চেক করার লাগছে না এখানে। এবার এই টাকাগুলো আমি যোগ করে এই পাশে বসাবো, আর যেটা বসালে যোগ করলে হয় আমাদের 89,000 টাকা। আর এই 89,000 টাকা আমি 1,18,000 থেকে বাদ দেবো, তার মানে আমাদের হয় 29,000 টাকা। আর এটাকে আমরা লিখবো নিট মুনাফা বলে, নিট মুনাফা। তো এইটা গেল আমাদের খ নাম্বার, অর্থাৎ যেটা আমাদের বিশদ আয় বিবরণী করতে বলেছে। তো এইবার আমরা যেটা করব সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী, যার জন্য আমি একটি ঘর আগেই কেটে রেখেছি। আপনারা একটু খেয়াল করেন, আর্থিক বিবরণী দেখেন কোয়ালিটি ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী, এটা একটা নির্দিষ্ট ডেটে করা হয়। তাই দেখেন 31 ডিসেম্বর 2017 লেখা আছে, অর্থাৎ যে তারিখে রেয়া মিল দেওয়া আছে আর এবং সমন্বয় মিলে এখানে এটা আসবে। তো মনে রাখবেন এই তারিখেই আমার যত টাকার সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব আছে সেটাই শুধু এখানে আসবে। মনে রাখবেন এখানে 3 ধরনের আইটেম আসে, একটা হলো সম্পদ, আরেকটা হলো দায় ও মালিকানা সত্ত্ব। তো আমরা তাই এখানে প্রথমে আগে আমরা সম্পদ বলে লিখবো, তাই আমরা এখানে উপরে আমরা সম্পদ সমূহ বা সম্পদ বলে লিখলে হবে। তো সম্পদের ভিতরে আবার ভাগ আছে তরল সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। তো আমি ওইগুলো এখন আমরা করব না, আমাদের এখানে বলিনি, বহুধাপ বিশিষ্ট বলিনি, আমরা সরাসরি করলেই হবে। তো আমরা এক এক করে একটু মিলাই। প্রথমে দেখেন আমাদের এখানে আছে হলো অফিস সরঞ্জাম। তো আমরা অফিস সরঞ্জামটা আগে লিখি, অফিস সরঞ্জাম এটা আমাদের সম্পদ, এটা আমরা জানি। তো অফিস সরঞ্জাম আমাদের ছিল হলো 1,40,000 টাকা, আমরা এটা প্রথম টাকার ঘরে লিখব। আর দেখেন এই অফিস সরঞ্জামের এখানে পুঞ্জীভূত অবস্থায় আছে, মনে রাখবেন যে সম্পদেরই যার পুঞ্জীভূত অবস্থায় থাকবে সেটা আমরা সর্বদাই বাদ দিয়ে লিখব, বাদ পুঞ্জীভূত অপচয় বলে, পুঞ্জীভূত অপচয়। তো এই পুঞ্জীভূত অপচয় আমাদের ছিল কত 25,000 টাকা, আমরা এটা বাদ দিয়ে টাকার ঘরে লিখব। 1,40,000 থেকে আমাদের যদি 25,000 বাদ দিই তাহলে আমাদের 1,15,000 আসে, 1,15,000 টাকা আমরা এখানে লিখলাম। এরপরে দেখেন আমাদের সাপ্লাইজ আছে। তো সাপ্লাইজের কাজ আছে, আমরা সেটা দেখেছি আগেই। তো সাপ্লাইজ দেখেন আমাদের সাপ্লাইজ ছিল 7,000 টাকা। তো সাপ্লাইজ আমার আর হাতে আছে কত 2,000 টাকা, এটা বলেই দিয়েছে। তার মানে সাপ্লাইজ বলে আমাদের আর সম্পদ আছে কত 2,000 টাকা, আমরা এটা বসালেই হতো। তো আমরা এখন আর সেটা বসাবো না, আমরা আর একটু ব্যাখ্যা করি যে সাপ্লাইজ বলে আমার ছিল কত টাকা। সাপ্লাইজ বলে আমাদের ছিল হলো 7,000 টাকা। আর দেখেন সাপ্লাইজ আমি এখানে ক্রেডিট করেছি কত 5,000 টাকা। তাহলে আমি যদি এখন সাপ্লাইজ এই 7,000 থেকে এই 5,000 টাকা বাদ দিই তাহলে হবে আমার 7,000 টাকা সাপ্লাইজ ছিল, তার থেকে আমি এখন 5,000 টাকা সাপ্লাইজ বাদ দিলাম, তার মানে আমার এখানে সাপ্লাইজ আসে কত
2000 টাকা। এটার আর কাজ নেই, আমি একবারে শেষ টাকার ঘরে লিখি। তো সাপ্লাইজ আমাদের 2000 টাকা এখানে বসালাম। 7000 থেকে আমাদের 5000 বাদ দিলে 2000 থাকে। এরপরে দেখেন ভাড়া যাবে না, নগদ তহবিল এটা সম্পদ, আমরা নগদ তহবিল বলে লিখি। নগদ তহবিল, তো নগদ তহবিল আমাদের এখানে আছে 36,000 টাকা। আমরা 36,000 টাকা 45,000 টাকা আমরা একবারে শেষ টাকার ঘরে লিখি 45,000 টাকা। এরপরে দেখেন আমাদের মূলধন এখানে যাবে না, সম্পদে যাবে না, অনুপরিচিত সেবায় যাবে না, সেবায় যাবে না, কমিশন, বিজ্ঞাপন, বেতন যাবে না। প্রাপ্য হিসাব আমাদের এখানে যাবে। তো প্রাপ্য হিসাবের সাথেও আমাদের কাজ আছে। প্রাপ্য হিসাব দেখেন আমাদের আছে হলো 40,000, আমরা প্রথম টাকার ঘরে লিখব। তো এর সাথে দেখেন আমার জাবেদায় যখন আমরা সমন্বয় জাবেদা করেছিলাম তখন প্রাপ্য হিসাব ডেবিট করা হয়েছে। প্রাপ্য হিসাব দেখেন রেয়াবিলের ডেবিট দিকে আছে। তাহলে যদি আবার ডেবিট হয় তার মানে নিশ্চয়ই বুঝতে হবে যে এটা বেড়েছে, তার মানে প্রাপ্য হিসাব বাড়লেই কিন্তু ডেবিট হয়, অর্থাৎ সম্পদ বাড়লে ডেবিট হয়, এটা আমরা জানি। তাহলে যোগ, এখানে আমরা লিখবো অলিখিত সেবা আয় বলে। অলিখিত সেবা আয় কত টাকা আমাদের আসবে? এই যে 15,000 টাকা। তার মানে আমরা জাবেদা যদি করে নিই তা আমাদের আরও সুবিধা হবে। তো আরও যদি আমি এইভাবে বুঝি যে না আমাদের এই যে সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা এখনও পাওয়া যায়নি, তার মানে আমরা তার কাছে পাবো। আর আমরা যাদের কাছে পাবো তাদেরকে প্রাপ্য হিসাব বলা হয়। তার মানে এই যে আমি সেবা দিয়েছি 15,000 টাকা, এর ফলে আমি তার কাছে পাবো, তা আমার প্রাপ্য হিসাবের পরিমাণ বাড়ছে, তাই যোগ হবে। সেইভাবে বুঝলেও হবে, তবে সবচেয়ে ভালো হয় জাবেদা করে বুঝলে। তো এটাই ছিল আমাদের সম্পদ, আর কোনো টাকা আমাদের এই সম্পদ দিকে আসবে না। এরপরে আমরা এইটা যোগ করব, আমাদের আর আসে কিনা আমরা একটু আরেকবার চেক করি। ভাড়া, আরেকটা জিনিস আমাদের এখানে আছে, আমরা এখানে একটু মিলাই। প্রাপ্য হিসাব চলে গেছে, প্রাপ্য অগ্রিম ভাড়া। তো অগ্রিম ভাড়া খরচ যদি অগ্রিম হয় সেটা আমাদের সম্পদ, তো এটা চলতি সম্পদ, আমাদের এখানে অগ্রিম ভাড়া বলে লিখতে হবে। অগ্রিম ভাড়া আমাদের এখানে ডেবিট হয়েছে যে কয় টাকা, সে কয় টাকা 24,000। আমাদের আর সম্পদ নেই, এবার আমরা কি করব, এটা যোগ করব। আর যোগ করলে আমাদের আসবে হলো 2,41,000। এইবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের মালিকানা দায় ও মালিকানা সত্ত্ব, আমরা এখানে লিখব দায় ও মালিকানা সত্ত্ব বলে। তো দায় ও মালিকানা সত্ত্বর ভিতরে আমাদের কি কি আছে আমরা একটু এক এক করে মিলাই। আমাদের আগে দায়গুলো আমরা লিখব, নগদ তহবিল, মূলধন। আমাদের এখানে মূলধন আছে, তো মূলধনটা আমরা পরে লিখি, আগে দেখি আমাদের অন্যান্য দায় আছে কিনা। আমাদের অন্যান্য দায় নেই, তার মানে আমাদের মূলধনই লিখতে হবে এখানে। তার মানে আমাদের এখানে মূলধন। তো মূলধন দেখেন আমাদের আছে এখানে 2 লক্ষ টাকা, আমরা 2 লক্ষ টাকা প্রথম টাকার ঘরেই লিখি, 2 লক্ষ টাকা। তো এই মূলধনের সাথে আমাদের এই নিট লাভ যোগ হয়, যেটা আমরা হলো খতে করেছিলাম। তো আমাদের নিট লাভ ছিল সেখানে, নিট মুনাফা ছিল আমাদের 29,000 টাকা। সেই 29,000 টাকা এখন আমরা এখানে যোগ করব নিট লাভ বলে। নিট মুনাফা বলে 29,000 টাকা, আর এইটা যোগ করে আমাদের হবে 2,29,000। এইবার আমরা দেখব যে আমাদের কোনো দায় আর বাদ থাকছে কিনা। আমাদের এখানে কোনো আইটেম নেই, আমরা অনপরিচিত সেবায় যেটা আছে, তো অনপরিচিত সেবায় আমাদের এখানে ছিল তো 15,000 টাকা, কিন্তু আমাদের অনপরিচিত সেবায় দেখেন ক্রেডিট ছিল, আর এখানে জাবেদায় কিন্তু ডেবিট করা হয়েছে। মনে রাখবেন, যদি এখানে ডেবিট থাকে আর এখানে যদি ডেবিট করা হয় তাহলে যোগ, এখানে যদি ক্রেডিট থাকে আর এখানে যদি ক্রেডিট করা হয় তাহলেও যোগ, কিন্তু এখানে যদি ক্রেডিট থাকে আর এখানে ডেবিট করা হয় বিয়োগ, অথবা এখানে যদি ডেবিট থাকে এখানে ক্রেডিট করা হয় তাহলেও বিয়োগ, এটা আপনারা মনে রাখবেন। তো আমাদের এখানে দেখেন অনপরিচিত সেবায় আমাদের ডেবিট করা হয়েছে, অথচ অনপরিচিত সেবায় আমার ক্রেডিট দিকে ছিল। তো আমরা এখানে অনপরিচিত সেবা আয় আমাদের এখানে 15,000 টাকা, আমরা ব্র্যাকেটে এটা করি, মাইনাস আমাদের অনপরিচিত সেবায় এখানে আমার ডেবিট হয়েছে 3,000 টাকা, তাহলে আমাদের অনপরিচিত সেবায় থাকছে আর কত, 12,000 টাকা। এবার আমি এটা যোগ করে এখানে বসাবো, তার মানে 2,29,000 থেকে 12,000 টাকা যোগ করলে আমাদের আসে 2,41,000।
আর এই দুই পাশ মিলে যাবে আর আমাদের অঙ্ক হয়ে যাবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি। তো যদি আপনাদের একটু ভালো লাগে তো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ কি, কমেন্ট করলে বা লাইক দিলে তো অবশ্যই ভিডিও করতে আরও মনোযোগ বাড়বে। তো সেটি অবশ্যই আপনারা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।